পেয়েছেন জীবনের ছন্দ। গত 4 দশক ধরে চলছে এই নিরন্তর সাধনা। সম্প্রতি বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃক বিভূতিভূষণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কারেও তিনি সম্মানিত হয়েছেন। তবলা সাধনার পাশাপাশি তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকও। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা শুনব সেই তবলা সাধকের জীবনের নানান কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমাদের সঙ্গে আজকের পর্বে রয়েছেন এই শহরে বিশিষ্ট তবলা সাধক অমিত কুমার ঘোষ। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আজকের পর্বে। শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করব সেটি হলো যে আপনার এই তবলার প্রতি আকর্ষণটা শৈশবে কবে কিভাবে তৈরি হয়েছিল? আমি যখন একদম ছোট প্রাইমারিতে পড়ি, এমনিতেই আমাদের বাড়িতে একটা গান বাজনার একটা চর্চা ছিল, হারমোনিয়াম তবলা সবই ছিল। আমার বাবাও গান করতেন, তবলা বাজাতেন, দিদিও করতেন। এবার আমি না শিখেই তবলায় বসে বসে ওনাদের সাথে বাজাতাম। এই করতে 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 আস্তে আস্তে তবলা শেখাটা শুরু করি। আপনি যেমনটা বললেন পরিবারে বা বাবার কাছে আপনার শৈশবে শিক্ষার হাতে খড়ি, তো সেই সব দিনের স্মৃতিগুলো যদি একটু ভাগ করে নেন। আমার বাবা স্বর্গীয় বিমল চন্দ্র ঘোষ রানী বিনোদমঞ্জুরি স্কুলের অফিসার ছিলেন। তো আমাদের বাড়িতে এমনিতেই একটা গান বাজনার চর্চা ছিলই। সেই সময় যারা ঝাড়গ্রামে গান বাজনা করতেন তারাও আমাদের বাড়িতে আসতেন। তার মধ্যে বিখ্যাত কয়েকজন লোক ছিলেন, মদন কুণ্ডু বা আরও কয়েকজন গানের শিক্ষক, তারাও আমাদের বাড়িতে আসতেন। গান বাজনা হতো, আমি বসে বসে দেখতাম। আর সেই সঙ্গে ওনারাও আমাকে হেল্প করতেন। যে যেমন আমার এখনও মনে পড়ে, হঠাৎ বাবা মদন কুণ্ডু বাবু ওনারা সব গান বাজনা করছেন, দিয়ে আমাকে বলছেন, মদন কুণ্ডু বাবু বলছেন যে একটা তাল লেখো তো। তখন আমি খাতা পেন নিয়ে বসলাম, সে তালটার নাম ছিল তিতাল। আমি তখন কিছুই জানি না, বলে লেখো তো। দিয়ে তিতালটা আমাকে লেখা করালো, দিয়ে বলছে দেখো আমি এরকম বাজাচ্ছি, তুমিও বাজাও। তা আমি ওই বসে বসে শুনে শুনে বাজাচ্ছি। তারপরে ওই তালের উপরে বাবা একটা গান ধরলেন, তখন সেই মুহূর্তেই আমি ওইটাই বাজাতে শুরু করলাম। তো এইভাবে চলতে থাকলো। তারপরে তখন ওই মদনবাবু বলছেন, আমি যখনই এখানে আসবো তোমাদের বাড়িতে, আমি তোমাকে একটু একটু শিখিয়ে দিব। তারপরে আরও দু একদিন এসেছিলেন এবং ওনার ছেলে সুকুমার কুণ্ডু, উনিও তবলা বাজাতেন, উনিও আমাদের বাড়িতে আসতেন। তিনিও এসে আমাকে কয়েকটা তাল শেখালেন। তো সেইগুলো আমি শিখলাম, ওই শুনে শুনে বাজাতাম। তারপরে আমি কিছুদিন পরে ডিএম হলে একটা তবলার ক্লাস হতো, ওখানে কলকাতা থেকে একজন মাস্টারমশাই আসতেন, তারাপদ পাল নাম। বাবা ওখানে যেয়ে তার কাছে ভর্তি করে দিলেন, দিয়ে তারাবাবুর কাছেই আমার তবলা শেখা শুরু হলো। তো শিখতে শিখতে বছর দুয়েক পরেই আমি ওই ছোটোবেলাতেই আমি ফাংশন করতে শুরু করে দিই। স্কুলের ফাংশনে আমাকে বাজাতে নিয়ে যেতে, আমি বাজিয়ে দিতাম। তো এইভাবে আমার তবলাটা আস্তে আস্তে এগিয়ে যায়। যে সময় আপনার শেখা শুরু হয়েছিল তখন ওই সময় নিরিখে প্রায় 70-এর দশক বলা যায়। সেই সময় ঝাড়গ্রাম শহরে এই তালবাদ্য শেখার পরিবেশ কেমন ছিল? সেই সময় গান বাজনার একটা প্রচলন ছিল, একমাত্র তখন ডিএম হলেই বেশি হতো। ওখানেই স্কুল, ওখানেই ক্লাস, ওখানেই হতো, অন্য সেরকমভাবে কোথাও সেরকম হয়নি। তো ওখানেই সবাই তবলা, গান, সেতার, গিটার সব কিছুই ওখানে শেখানো হতো। তো ওই যে আমি ভর্তি হয়ে গেলাম, আমিও শেখা শুরু করলাম। তো তারপরে শিখতে 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 বছর দুয়েক পরে হঠাৎ করে একজন মাস্টারমশাই এলেন, তার নাম সত্যেন্দ্রী, উনি তারকেশ্বর থেকে এলেন। তো তখন ডিএমএলে যিনি গান শেখাতেন, ক্লাসিক্যাল গান শেখাতেন, তার নাম হচ্ছে নির্মল ঘোষ, তিনি এখন মারা গেছেন। তিনি ওই সত্যেনবাবুকে
নিয়ে এসেছিলেন। তো প্রথম পরিচয় ঘটানোর জন্য উনি ডিএম হলে একটা অনুষ্ঠান করেন সকালে। তো সত্যেনবাবুর একটা তবলা লহরা দিয়ে উনি একক তবলা পরিবেশন করলেন, আমাদের খুব ভালো লাগলো। তখন চিন্তা করলাম যে এই ভদ্রলোকের কাছে তবলাটা শিখলে হয়। তারপরেই সেই সত্যেনবাবুর সাথে আমরা যোগাযোগ করলাম এবং নির্মলবাবুর থ্রু দিয়েই তখন সত্যেনবাবু বললেন যে তোমরা যদি অনেকেই শেখো তাহলে আমি আসবো, তা নাহলে একজন দুজনের জন্য তো এসে লাভ নেই। আমরা তখন খুঁজে বেড়াতে লাগলাম কে কে তবলা শিখবে। দিয়ে আমরা অনেক ক্যান্ডিডেট জোগাড় করলাম, দিয়ে ওখানে ক্লাসটা শুরু হলো। আমরা তবলা শেখা শুরু করলাম সত্যেনবাবুর কাছে। সত্যিকারের তিনি ভীষণ ভালো তবলা শেখাতেন, বহু বছর ঝাড়গ্রামে ছিলেন এবং ভীষণ ভালো তবলা শেখাতেন। ওনার কাছে আমরা ভীষণ ভালোভাবে তবলাটা শিখতে পেরেছি। পরবর্তীকালে আমরা আবার তবলা শেখার জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত নিই। বাইরে গিয়ে যে শেখার কথা বললেন, সেই শিক্ষা কাদের কাছ থেকে নেওয়া? সেই সময় হঠাৎ করে আমাদের ডিএম হলে একটা অনুষ্ঠান হয়। তো কলকাতার বিখ্যাত শরৎ শিল্পী বাহাদুর খাঁ এসেছিলেন শরৎ বাজাতে এবং রবীন্দ্রভারতীর অধ্যাপক অনিল ভট্টাচার্য এসেছিলেন তবলা বাজাতে। সেই ডিএম হলে তাদের আমি অনুষ্ঠানটা শুনে এত ভালো লাগে। ওই অনুষ্ঠানটা ছিল হোল নাইট। তারপরে সেই অনিলবাবুর সাথে আবার যোগাযোগ করি। তখন ইচ্ছে হলো যে অনিলবাবুর কাছে তবলা শিখি। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আমার জোড়াসাঁকোতে ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতীতে আমার তো ক্লাস হয়, হ্যাঁ চলে আসার জন্য। তারপরে আমি ওনার বাড়িতে গেলাম, ওনার কোয়ার্টারে, দিয়ে আবার ওনার কাছে তবলা শেখা শুরু করলাম। আমি 2 বছর ওখানে তবলাটা শিখলাম। শেখার পর তারপরে আবার আরেকজনের সাথে যোগাযোগ হলো, খুব বিখ্যাত সেই সময়ের, মানে তবলার কলকাতাতে তবলার দাদা বলা হয়, পণ্ডিত শ্যামল বোস। দিয়ে পণ্ডিত শ্যামল বোসের কাছে আমি আবার তবলা শিখতে চলে গেলাম। তো ওনার 2টো ক্লাস হয়, একটা হচ্ছে কলকাতার ইয়েতে বালিগঞ্জে, ওই বালিগঞ্জের ক্লাসে আমি ওনার কাছে তবলা শিখতে চলে গেলাম। তো প্রায় 5 বছর মতো তবলা শিখলাম। তারপরে ওনার প্যারালাইসিস হয়ে যায়, দিয়ে তবলা শেখা তো বন্ধ হয়ে গেল। দিয়ে আবার যোগাযোগ করলাম, দিয়ে জ্ঞানবাবুর বাড়িতে গেলাম, জ্ঞানপ্রকাশ ঘোষ। তিনি তখন বললেন আমার একজন ছাত্র আছে রেডিওতে বাজায়, তুমি তার কাছে চলে যাও। দিয়ে তার কাছে চলে গেলাম। তিনি রেডিও স্টাফ মানিকলাল পাল, খুব বিখ্যাত আর্টিস্ট। তো মানিকলাল পালের কাছে আমি তবলা শেখা শুরু করলাম। বহুদিন তবলা শিখছিলাম। তারপরে মানিকবাবু আবার অসুস্থ হয়ে যান। তার ছেলে অসিত পাল, তিনি ফরেন ঘোরেন, বিদেশে ওনার ক্লাস আছে, জার্মান সুইজারল্যান্ডে ক্লাস আছে, বিদেশে ঘোরেন, বহু প্রোগ্রাম করে বাইরে, তিনিও রেডিও স্টাফ। তখন তার ছেলের কাছে আবার শুরু করলাম, মানে অসিত পালের কাছে তবলা শেখা শুরু করলাম। এইভাবে ওনাদের কাছে প্রায় 16 বছর মতো আমার তবলা শেখা শুরু হয়ে যায়। তারপরে দেখতে দেখতে মানিক পালবাবুও মারা গেলেন, অসিত পালবাবুও মারা গেলেন। তারপরে আমি চলে আসি পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য। তো উনি পেশায় কাস্টমস অফিসার ছিলেন এবং ছোটোবেলা থেকেই উনি অল ইন্ডিয়া রেডিওতে তবলা বাজাতেন এবং পরবর্তীকালে উনি অল ইন্ডিয়া রেডিওর আপনার এক্সামিনার ছিলেন। উনি অডিশন দিতেন, অডিশন বোর্ডেও ছিলেন। তারপর ওনার কাছে আমি বহুদিন তবলা শিখলাম এবং এখনও ওনার কাছে আমি যাই, তবলা শিখি। ভীষণ ভালো টিচার এবং উনি দেশে বিদেশে তবলা বাজিয়েছেন। হ্যাঁ, ভারতবর্ষে আপনারা দিল্লির ন্যাশনাল প্রোগ্রামও তবলা বাজিয়েছেন। ওনার কাছে তবলা আমি এখনও পর্যন্ত শিখতে যাই, বৃহস্পতিবার করে যাই। তবে এই কিছুদিন হলো আমার একটুখানি ডিসকন্টিনিউ হচ্ছে, যেহেতু আমার এই হার্টের অপারেশন হয়েছে, ওই জন্য আমি একটু ডিসকন্টিনিউভাবে আমাকে একটু যেতে হচ্ছে। যেমনটা আপনি বললেন যে এখনো নিয়মিত বৃহস্পতিবার করে হাওড়ায় গিয়ে তালিম নেন, এত বছর পরেও শেখার আগ্রহ কিভাবে ধরে রেখেছেন? আসলে মানে আমার না, সবসময় ভাবি আমি একটা নতুন কিছু শিখব, আর শেখার কোনো শেষ নাই। যতই শিখছি মনে হচ্ছে আমি কিছুই শিখিনি, কিছুই জানি না। অনেক কিছু শিখেছি, কিন্তু যখনই বড় বড় ওস্তাদদের পণ্ডিতদের তবলা শুনি তখন মনে হয় আমি কিছুই জানি না, কিছুই শিখিনি। আর নিজের মধ্যে একটা খুব মনের জোর পাই যে একটা নতুন কিছু শিখলাম, নতুন কিছু জানলাম। সবসময় মনের মধ্যে একটা মনের জোর পাই। আর আমার মনে হয়
সে গান হোক, তবলা হোক, নাচ হোক, যাই হোক, শিখতে হলে সারা জীবনই শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। আর ওই একদিন দুদিন শিখলাম, 5 বছর শিখলাম, দিয়ে শেখাতে শুরু করে দিলাম, টিউশন করতে শুরু করে দিলাম, খুব চটকদারি 2-4টা ফাংশন করে দিলাম, গায়ক বা তবলচি হয়ে গেলাম, এইটা সম্পূর্ণ ভুল এবং হবেও না কিছু। যদি বহুদিন ধরে শেখা না যায় কিছুই হবে না। আমার তো মনে হয় যে যে কোনো ওস্তাদের কাছেও যদি কেউ যদি টানা 20 বছর শেখে, তার কিছু হলেও হতেও পারে, না উঠতে পারে। তো লেগে থাকতে হবে, লেগে থাকতে 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 আমার মনে হয় কিছু হলেও সাফল্যটা আসতে পারে। লেগে থাকতে হবে, আমি লেগেই আছি, আমি ছাড়িনি, চলতে থাকবে, চলুক। যতদিন পারবো আমি বাজাবো, শিখবো, নতুন নতুন জিনিস জানবো, এবং নতুন নতুন জিনিস যখন আমি জানতে পারছি তখন আমি বুঝতে পারছি যে আমি যেগুলো বাজাচ্ছি এগুলো মনে হয় আজ অন্য কেউ জানে না হয়তো। হ্যাঁ, নিজে নিজেই আনন্দ পাচ্ছি, এই আনন্দটা কিন্তু না শিখলে আমি পেতাম না। তবলা শেখার ক্ষেত্রে নিয়মিত অনুশীলন কতটা গুরুত্বপূর্ণ? নিয়মিত অনুশীলন করতেই হবে। যদি না করা হয়, যেমন একটা লোহা যদি পড়ে থাকে ওটা কিন্তু জং করবে, কিন্তু সেটাকে যদি ঘষা মাজা করা হয় সেটা সবসময় চকচক করবে। আপনি তবলা বলুন, গান বলুন, নিয়মিত চর্চা করতেই হবে, প্র্যাকটিস করতে হবে। তা নাহলে হাত তৈরি হবে না, আঙুল বসে যাবে, হাত বসে যাবে। গানের ক্ষেত্রেও গলা বসে যাবে, নাচের ক্ষেত্রেও সেই একই, পা বসে যাবে, কোনোটাই হবে না। নিয়মিত অনুশীলন করতেই হবে, না করা ছাড়া কিছুতেই সম্ভব নয়। অতএব যা কিছু শিখেছি আমাকে নিয়মিত প্র্যাকটিস করতেই হবে, বেশ কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করতে হবে, কয়েক ঘন্টা ধরে প্র্যাকটিস করতে হবে, তা নাহলে সম্ভব নয়। আমি এখনও 5-6 ঘন্টা মিনিমাম এখনও প্র্যাকটিস করি। আগে আমি অনেক বেশি করতাম, কিন্তু এখন শারীরিক অসুস্থতার জন্য 5-6 ঘন্টা আমার প্র্যাকটিস আমি এখনও করি। আমার 2025 সালের 10ই সেপ্টেম্বর আমার ওপেন হার্ট সার্জারি হয়। তো কলকাতা সল্টলেকের মণিপাল হসপিটালে আমার অপারেশনটা হয়। তারপর থেকে তো 3-3.5 মাস টোটালি তবলা বাজাতে পারিনি। তারপরে আবার তবলাটা আস্তে আস্তে শুরু করেছি। ডাক্তার বলেছেন যে এখন একটু একটু করে প্র্যাকটিস করা যাবে। করতে 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 ওই মানে আগে যে অনেকক্ষণ রেওয়াজটা করতাম সেটা কমিয়ে এখন 5-6 ঘন্টায় নিয়ে এসেছি। তবে এখন খুব বেশি অসুবিধা হয় না, মোটামুটি 5-6 ঘন্টা আমি বাজালে খুব একটা বেশি অসুবিধা হয় না। আমি সেইভাবেই প্র্যাকটিসটা করে যাচ্ছি। যতদূর জানি আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন। আমার শিক্ষা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে পুনশ্চ। তো মেনলি ওটা রঘুনাথপুরেই অবস্থিত। তো পুনশ্চ নামটা আমার দিদি দিয়েছিলেন, এবং প্রথমে আমার দিদিই চালাতেন। তারপরে দিদির বিয়ে হয়ে যায়, তিনি এখন ত্রিপুরাতে থাকেন। তো তিনি আমাকে ওইটা হাতে তুলে দিয়ে যান। তারপরে সেই 80-র দশক থেকে আমি ওই পুনশ্চটাকে চালিয়ে যাচ্ছি, এবং আমার এই পুনশ্চ সেন্টারে নাচ, গান, তবলা সবই হয়। তো মাঝখানে আমার স্কুল পার্টিগতভাবে দখল হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। তারপরে ওই সেন্টারটা আমি বাড়িতে নিয়ে চলে আসি। এখন এই বাড়িতেই ক্লাস হয়। আমার তবলারও ক্লাস হয়, গানেরও ক্লাস হয়, নাচেরও ক্লাস হয়, এবং পরীক্ষারও ব্যবস্থা রয়েছে। তা আমার বঙ্গীয় সঙ্গীত পরিষদ অনুমোদিত আমার সেন্টার। প্রত্যেক বছরই পরীক্ষা হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়, সব কিছুই হয়, এবং নিয়মিত ক্লাস হয়। এখনও পর্যন্ত আমার স্কুল বন্ধ হয়নি, চলছে। এবছরও অনেকে পরীক্ষা দেবে, থিওরি হয়ে গেছে পরীক্ষা, প্র্যাকটিক্যাল জুলাই-আগস্টের দিকে হবে। তো আমার স্কুল যেরকম চলছে, সব বাধা বিঘ্ন ঘটিয়েও আমার স্কুল কিন্তু চলছে, বন্ধ হয়নি, এখনও চলছে। এবং বহু এখানে ছাত্রছাত্রী তৈরি হয়েছে, বাইরে চলে গেছে। তো স্কুল আমার এখনও চলছে। তা আমার স্কুলটা চালাবার জন্য একজন দিদিমণিকে না ধন্যবাদ দিলেই নয়। তার নাম শ্রাবণী দাস রায়, উনি রবীন্দ্রভারতী থেকে MA BEd করেছেন। তো দীর্ঘদিন, অন্তত প্রায় 35 বছর পুনশ্চতে উনি গান শিখে এসছেন। তো এখন উনি আছেন, কিন্তু এখন মানে ওনার শরীরের একটু অসুবিধার জন্য এখন আর গান শেখাতে পারছেন না, একটু বন্ধ রেখেছেন। তো তার পরিবর্তে অন্য টিচার রয়েছেন। কিন্তু শ্রাবণীদিকে ধন্যবাদ না দিলেই নয়, উনি বহু বছর আমার স্কুলটাতে গানের ক্লাস করেছেন এবং খুব দক্ষতার সহিত উনি বহু ছাত্রছাত্রী তৈরি করেছেন। ভীষণ ভালো গান শেখাতেন,
আমি এরকম গানের টিচার আমি খুব কম দেখেছি যে এত যত্ন নিয়ে শেখায়, এখন নিখুঁতভাবে শেখান, আমি আমার চোখে পড়ে না। থাকতে পারে কিন্তু ওনার যে মানে দরদ শেখাবার, সেটা মানে এবং শাসনের সাথে উনি শেখাতেন, এটা মানে চোখে পড়ার মতো। তো যাক, আর স্কুল এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, চলতে থাকবে। আমি যতদিন সুস্থ থাকবো স্কুল চলতে থাকবে। বর্তমান প্রজন্মের মধ্যে তবলা শেখার প্রতি আগ্রহ বেড়েছে না কমেছে? এই প্রশ্নের উত্তর খুব জটিল। তবলা শেখা খুব যে বাড়ছে তাও না, খুব যে কমছে তাও না। কতগুলো কারণ দেখা দিচ্ছে। ছোটোর থেকে দেখা যাচ্ছে, ছোটোবেলা থেকেই হয়তো কারো ইচ্ছে হলো একটু তবলাটা শিখবো, আমার কাছে ছেলেও শেখে মেয়েও শেখে, কিন্তু দেখা যাচ্ছে যেই ক্লাস 7-8 হয়ে যাচ্ছে সবাই তবলা ছেড়ে দিচ্ছে, পড়াশোনার চাপ। ছোটোর থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে তাদের পড়ার টিচার দিতে হচ্ছে, তবলা শেখার সময় পাচ্ছে না। সেম কেস গানের ক্ষেত্রেও যা ঘটছে, নাচের ক্ষেত্রেও তাই ঘটছে, ছবি আঁকার ক্ষেত্রেও তাই ঘটছে। 7-8 হলেই ছেড়ে দিচ্ছে। আরেকটা যেটা অসুবিধা দেখা দিচ্ছে তবলার ক্ষেত্রে, তবলার দাম অত্যাধিক বেড়ে গেছে, তবলার মিস্ত্রি ভালো পাওয়া যাচ্ছে না, তবলার রিপেয়ারিং খরচ প্রচুর বেড়ে গেছে। জানি না কোন গার্জেন কতদিন তার ছেলে মেয়েদের জন্য তবলাটা ধরে রাখবে। এমনও দেখেছি, এই আমার রঘুনাথপুরেই আছে এক ভদ্রলোক, তবলা শেখাচ্ছিলেন তার ছেলেকে। তো তুমি ডাক্তার, তবলা একটা নতুন ছাউনি করে আনলো, 1 মাসের মধ্যে তবলাটা ফেটে গেল। ঠিক আছে, তারপরে উনি সারাই করলেন, ঠিক তার 1 মাস পর আবার তবলা ফেটে গেল। দিয়ে বলছে থাক মাসে আমি আর ছেলেকে তবলা শেখাবো না, প্রত্যেক মাসে যদি তবলা ফাটে আমি আর তবলা শেখাবো না ছেলেটাকে। দিয়ে না ছেলেটাকে তবলা শেখানো বন্ধ করে দিল। বলছে এইভাবে সম্ভব নয়, প্রত্যেক মাসে মাসে কি তবলা সারাই করা সম্ভব? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে না মিস্ত্রিদের কিছু গন্ডগোল থাকে বা চামড়ার কিছু গন্ডগোল থাকে। আমি যেমন আমার তবলাগুলো যেগুলো ফাংশনের তবলা আমি কলকাতা থেকে ছাউনি করে আনি, ওইগুলো না কোনো রকম কিছুতে ফাটেই না। 8 বছর 10 বছর ধরে রয়ে গেছে, ফাটে না, ভালো বাজে। তো এই তফাৎটা কিন্তু আমাদের এই অঞ্চলের সাথে কলকাতা রয়েই যাচ্ছে। ওদের ছাউনিগুলো ফাটে না, আমাদের এখানে কিন্তু ফেটে যাচ্ছে। আমার নিজেরও তবলা আমি ঝাড়গ্রামে যখন ছাউনি করেছি দেখেছি বেশি দিন টেকে না, ভালো আওয়াজ বেরোয় না, ঠিক মতো সুরে কথা বলে না। তা আমার খুব অসুবিধা হয়, ওই জন্য আমি বেশিরভাগই আমি কলকাতা থেকেই তবলা বায়না সব ছাউনি করে নিয়ে আসি। কিন্তু মানুষের ইচ্ছা থাকলেও উপায় নেই। পড়াশোনার জন্য আমি দেখছি 7-8 হলেই সবাই ছেড়ে দিচ্ছে, তবলা শেখাবো কি, বেশিরভাগই ছেড়ে দিচ্ছে, 1-2জন রয়ে যাচ্ছে। আর কিছু পেয়েছি যারা বয়স্ক মানুষ চাকরি করে, এরকম আমার কাছে স্কুল মাস্টারমশাই, পুলিশ অফিসার কিছু শেখেন, তারা বলেন যে খুব ইচ্ছে ছিল ছোটোবেলায় তবলা শেখার, তবলাটা শিখতে পারিনি, কিন্তু এই বয়সে না খুব ইচ্ছে হচ্ছে। এখন তারা সবাই তবলা শেখা শুরু করেছে, মন দিয়েই তবলা বাজাচ্ছে এবং অনেকে এখন খুবই ভালো বাজাচ্ছে এবং ফাংশনেও বাজাচ্ছে। উচ্চাঙ্গ এবং লঘু সঙ্গীত দুই ক্ষেত্রে বহু শিল্পীর সঙ্গে আপনি বাজিয়েছেন। বিশেষ কোনো মঞ্চের কথা বা কোনো বিশেষ অভিজ্ঞতা যা এখনো মনে গেঁথে আছে, সেটা যদি একটু ভাগ করে নেন। আমি ঝাড়গ্রামের খুব বয়স্ক মানুষ, প্রায় 85-86 বছর বয়স চলছে, মাননীয় সুবোধ সেন মহাশয়, উনি বেহালা বাজান। ওনার সাথে আমি অনেকগুলো প্রোগ্রামে বাজিয়েছি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান যেটা ছিল আমার এখনও মনে পড়ে, আর্ট একাডেমিতে। তো ওনার সাথে আমি 1 ঘন্টা 10 মিনিট বাজিয়েছিলাম। তা এটা মানে সেই দিন একটা ক্লাসিক্যাল অনুষ্ঠান হয়েছিল, আমাদেরই সেরা প্রোগ্রাম হয়েছিল। ওই অনুষ্ঠানটা আমার এখনও নাড়া দেয়, খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। এবং তারপরে আমি ওই আর্ট একাডেমিতে তবলা দহরাও বাজাই। আর গানের ক্ষেত্রেও ক্লাসিক্যাল বাজাই, যেরকম আমাদের এখানে একজন সৌমিত্র সপ্রতি বলে একজন ক্লাসিক্যাল গান গাই, শুধু বাজাই, ও ক্লাসিক্যাল লাইট দুটোই করে বাজাই। আর কলকাতার সুপ্রতীক সেনগুপ্ত একজন সেতার বাদক, উনি রেডিও টিভিতেও বাজান, উনি দেশে বিদেশে ঘোরেন। তো ওনার সাথে আমি বেশ কয়েকবার বাজিয়েছি, কলকাতাতেও বাজিয়েছি। আর উনি ঝাড়গ্রাম আর্ট একাডেমিতেও এসেছিলেন 2বার, ওনার সাথে আমি বাজিয়েছি এবং খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। আরেকজন ভদ্রলোক, তার নাম অনিল মুখার্জি, শরৎ বাজান, উনিও কলকাতা থেকে এসেছিলেন,
ঝাড়গ্রামে এসেছিলেন, 3বার এসেছিলেন। তো 3বারই ওনার সাথে বাজিয়েছিলাম। আর্ট একাডেমিতেও ওনার সাথে বাজিয়েছিলাম, খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। আর এই রাজবাড়িতেও এসেছিলেন, রাজবাড়ির অনুষ্ঠানটাও ভীষণ ভালো, মানে দারোয়ান থেকে আরম্ভ করে সবাই যে কি এত সব বায়না চলছে, সব গেট ফেট ছেড়ে দিয়ে সব চলে আসছে রাজবাড়ির ভিতরে অনুষ্ঠানটা শোনার জন্য। তো অনিল মুখার্জির সাথে আগে কলকাতাতেও বাজিয়েছি, ঝাড়গ্রামেও এসেছিলেন উনি, ওনার সাথে বাজিয়েছি, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। তারপর আরেকজন সরোদ শিল্পী, তার আপনারা হয়তো সবাই জানেন যে কমল মল্লিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সরোদ শিল্পী, তার নাতি, তার নাম রূপক দে। তো রূপক দের সাথেও আমার বহুদিনের যোগাযোগ, ওনার সাথেও কলকাতায় বাজিয়েছি। উনি এখানে এসেছিলেন, এখানেও ওনার সাথে প্রোগ্রামে বাজিয়েছি। তো এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো হয়েছে। আর আমার আরেকটা মনে পড়ে যায়, আমি কলকাতা মহাজিতি সদনে একবার তবলা লহড়া বাজিয়েছিলাম, ওই 96-97 সালে। তো সেই অনুষ্ঠানটা আমি এখনও ভুলতে পারিনি। কেন? তো মহাজিতি সদনে চান্স পাওয়াটাই দুরূহ ব্যাপার। তো যাই হোক, আমি তবলা লহড়া বাজিয়েছিলাম। মাইক এত ভালো, এত ভালো মাইক আমি না জীবনে দেখিনি যে মাইক এত ভালো হতে পারে। সাউন্ড সিস্টেমটা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আর প্রচুর লোক, সে একটা সিট বাকি নেই, ভর্তি লোক তবলা শোনার জন্য। কেন না, আমি সেই বছর না সোনার মেডেল পেয়েছিলাম। কে সোনার মেডেল পেয়েছে? তার তবলা শোনার জন্য এত ভিড়। তো আমার এখনও মনে পড়ে যে রবীন্দ্রভারতীর উনি শিক্ষিকা ছিলেন মায়া সেন। মায়া সেন আমাকে সোনার মেডেলটা ওই মহাজিতি সদনে গলায় পরিয়ে দিয়েছিলেন। তো এই অনুষ্ঠানটার কথা আমার সবথেকে বেশি আবার মনে পড়ে, যে স্মৃতিচিহ্ন হয়ে আছে। ওইরকম একটা জায়গায় সুযোগ পাওয়াই মুশকিল, সেখানে আমি ওই মহাজিতি সদনে আমি একটা অনুষ্ঠান করেছি। মহাজিতি সদনে অনুষ্ঠান করা ভাগ্যের ব্যাপার। এছাড়াও আমি রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠান করেছি, রবীন্দ্র সদনে অনুষ্ঠান করেছি, কিন্তু মহাজিতি সদনের অনুষ্ঠান খুব নাড়া দেয়। একজন সঙ্গীতকার হিসেবে মঞ্চে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি? সঙ্গীতকার হতে গেলে প্রচুর ধৈর্যের দরকার। বেশিরভাগই দেখা যায় যে একজন তবলা বাজাতে বসে যে ছটফট করছে, একটু বেশি বাজাবো না, সে গানের সাথে বাজাক, ইনস্ট্রুমেন্টের সাথে বাজাক, অনেক ধৈর্যের সাথে তাকে বাজাতে হবে। প্রথম কথা হচ্ছে আমি সঙ্গত করছি, আমি গানকে ছাপিয়ে যাব না, আমি ইনস্ট্রুমেন্টকে ছাপিয়ে যাব না, এইটার দিকে সব থেকে বেশি মনোযোগ দিতে হবে। কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে গানকে ছাপিয়ে চলে যাচ্ছে, ইনস্ট্রুমেন্টকে ছাপিয়ে চলে যাচ্ছে। এটা সঙ্গীতকারের সব থেকে বড় দোষ। আর একটা জিনিস হচ্ছে, ধরুন একজন মিনিমাম 10 বছর গান শিখেছে, সে গান করতে বসেছে স্টেজে, তো তার সাথে বাজাতে গেলে অন্তত মিনিমাম 20 বছরের তবলার অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম 20 বছরের তবলা যদি অভিজ্ঞতা না থাকে, যিনি 10 বছর গান শিখেছেন তার সাথে কিন্তু ভালো তবলা বাজাতে পারবে না। যে আমিও 10 বছর শিখেছি, গানও 10 বছর শিখেছি, বাজাবো, ওটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে না। আর এই যে বললাম যে প্রচুর ধৈর্যশীল হতে হবে। কেন? তবলার কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া, গানটা যেন সুন্দরভাবে সে পরিবেশন করতে পারে, এমনভাবে আমি সাপোর্ট করব গানের জন্য কোনো ডিস্টার্ব না হয়, ইনস্ট্রুমেন্টের জন্য কোনো ডিস্টার্ব না হয়, তারা যেন ভালো করে বাজাতে পারে। একজন তবলচির এটা সবথেকে বড় গুণ। কিন্তু এই জিনিসটা বেশিরভাগই সবাই ভুল করে ফেলে, ছাপিয়ে যেতে চায়, তখনই অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে যিনি তবলা সঙ্গত করবেন। তবলা চর্চার পাশাপাশি পেশাগতভাবে আপনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তো তবলা আর হোমিওপ্যাথি দুটো সম্পূর্ণ ভিন্ন ধারার চর্চা, এই দুটোকে একসঙ্গে সামলেছেন কিভাবে? আসলে এই প্রশ্নটা আমাকে না অনেকেই করে। আমার কলকাতায় যারা আর্টিস্ট তারা বলে যে তুমি দুটো চালাচ্ছ কী করে, গান বাজনা করছো, ফাংশন করছো, তোমার স্কুল আছে, সঙ্গীতের স্কুল চালাচ্ছ, তুমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছো, তুমি কী করে সামলাচ্ছ? আসলে কি, আমার না করতে 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 একটা অভ্যেস হয়ে গেছে। তো আমি অন্তত 40 বছর আগে, তখন আমি আমার পিসির কাছে একবার যাই, উনি বেতন কলেজের টিচার। তো হাওড়াতে যাই ওনার বাড়িতে, তখন আমার বলছে, কিরে তুই কী করছিস? না আমি এই তবলাই শেখাচ্ছি, স্কুল চালাচ্ছি।
হ্যাঁ, তো আমাকে খুব বকাবকি করে, কেন তুই হোমিওপ্যাথি করে কেন কিছু করছিস না, ওটা তো করা দরকার, এটা থাক কিন্তু ওটা তো করা দরকার, তো হোমিওপ্যাথি প্র্যাকটিস কর, নাহলে ভুলে যাবি সব। দিয়ে আমি বাড়ি ফিরে এসে চিন্তা করলাম, তারপরে আমি চিন্তা করলাম যে না, তাহলে একটা চেম্বার খুলি। তো আমাকে একজন ডাক্তার মানিকপাড়ার, উনি বিএন সিনহা নাম, উনি আমাকে রগড়াই ঠিক করে দিলেন যে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুরুটা করো। উনিও গান ফান করতেন, মানে খুব ভালো উদ্যোগ। তো উনি ওখানে ব্যবস্থা করে দিলেন। আমার আজকে 35-40 বছর, প্রায় ওই 35 বছর হবে রগড়াতেই চেম্বার চলছে। তো করতে করতে ওখানে একটা আলাদা আনন্দ পাই, প্রচুর পেশেন্ট আসে সারাদিন ধরে, প্রত্যেক দিন চাই, হ্যাঁ ভালো লাগে, একটা নেশায় পরিণত হয়ে গেল। আবার ফিরে এসে রাত্রেবেলা গান বাজা নিয়ে বসে যেতাম। তারপরে আবার চেম্বার একটা বানালাম, এখানে ঘাটশিলা কোপপাড়াতে চেম্বার করলাম, আরও কয়েকটা চেম্বার পুরুলিয়াতে করেছিলাম। তো সেগুলো এখন যাই না, এখন এই দুটোতে চালাচ্ছি। তো করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, অভ্যেসটা করতে করতে এমন হয়ে গেছে যে আমি দুটোই করছি, আমার কিছুই মনে হচ্ছে না। আবার পড়াশোনাও করছি তার সাথে সাথে, রোগগুলো নিয়ে চিকিৎসা যেগুলো আমার করতে হচ্ছে খুব টাফ, যেগুলো সেগুলো নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ, তো এই যে একটা বললাম যে অভ্যেস হয়ে গেছে, এই যে গান বাজনা করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, প্র্যাকটিস করতে করতে, আবার হোমিওপ্যাথিও প্র্যাকটিস করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। আর চিকিৎসাটায় ঢুকে এমন হয়ে গেছে, ওটাও আমি আর ছাড়তে পারছি না, দেশার মধ্যে পরিণত হয়ে গেছে। আর বহু রকমের পেশেন্ট আসে, খুব আনন্দ পাই, ছেড়ে গেলেই খুব আনন্দ পাই, তারাও আনন্দ পায়, আমিও আনন্দ পাই। এটাও ছাড়তে পারছি না, ওটাও ছাড়তে পারছি না, আর ছাড়ার কোনো প্রশ্ন নেই। আমি দেখলাম যে চেষ্টা করলে কিন্তু দুটোকে সুন্দর চালিয়ে নেওয়া যায়, যেটা আমি করতে পারছি, আমার কোনো অসুবিধাই এখন আর হচ্ছে না। সম্প্রতি আপনি বিভূতিভূষণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং যতদূর জানি যে মান্নাদের মতো কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যন্ত্রশিল্পীরাও সেই সম্মান পেয়েছিলেন এবং এত বছর পরে আপনি পেলেন, সেই অভিজ্ঞতা একটু যদি ভাগ করে নেন। হঠাৎ বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে আমার কাছে একটা ফোন আসে, তো দিয়ে পরিষদ থেকে বললেন যে আপনার কাছে একটা চিঠি যাবে, তো চিঠিটা আপনি পেলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো আমি বললাম যে কিসের চিঠি? বলে আচ্ছা, চিঠিটা গেলেই বুঝতে পারবেন। আমি না কিছু বুঝতে পারলাম না, প্রথমে ভাবলাম আমি তো পরীক্ষক, তাহলে পরীক্ষার চিঠি আসবে, কোথায় কোথায় পরীক্ষা দিতে যাবো, ওই হয়তো চিঠি আসবে, বা এক্সট্রা আরও অন্য কোনো দিচ্ছে আর কি পরীক্ষার জন্য। তো যখন কয়েকদিনের মধ্যে চিঠিটা এসে পৌঁছালাম, তো চিঠিটা পড়লাম, দেখছি এটা পুরস্কারের চিঠি। তখন না আমি না আকাশ থেকে পড়ছি, আমি না ভাবতেই পারছি না যে আমি এই পুরস্কারটা পেলাম, আমি পাচ্ছি। আমি না ঘুমোতে পারছি না, মানে আমি ভেবেই পাচ্ছি না যে আমি পুরস্কারটা পাচ্ছি। আমি এখনো পর্যন্ত আমি এটা ভাবতে পারছি না। তারপরে পরিষদের সাথে যোগাযোগ করলাম, বলছে হ্যাঁ এই বছর আপনার এই পুরস্কারটা আপনাকেই সিলেকশন করা হয়েছে, আপনি পাচ্ছেন। আপনি ওই 28শে ফেব্রুয়ারি ওটা অনুষ্ঠান, সমাবর্তন যে অনুষ্ঠানটা হয় মেদিনীপুরে বিদ্যাসাগর হলে, ওই অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, আর ওই পুরস্কারটা ওখানেই আপনাকে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। তো তখন আমি সেই দিন সকালে, ওনাদের 9টায় অনুষ্ঠান শুরু বলে দিয়েছিলেন, আমি 9টাতেই পৌঁছে যাই এবং প্রথমে 1 ঘন্টা ওনাদের একটা অনুষ্ঠান হয়, তারপরে মেন অনুষ্ঠান আমাকে ওই রৌপ্য স্মারকটা আমাকে ওখানে প্রদান করা হয়। এবং আরও একটা সব থেকে মানে ভালো লেগেছে, মেদিনীপুরের যিনি বিখ্যাত গায়ক, যাকে এক কথায় সবাই চেনে, জয়ন্ত সাহা মহাশয়, উনিও বিশ্বভারতীর খুব বিখ্যাত গায়ক, যাকে এক কথায় সবাই চেনে, তিনি আমার ওদের রৌপ্য স্মারকটা প্রদান করছেন, মানে এর থেকে আমার আনন্দ আর কিছু নেই। তারপরে আবার 25,001 টাকা চেক আমার হাতে তুলে দিলেন। তো সেই দিন আমার এটা তুলে দেওয়ার পর আমাকে আবার সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করলেন। তা আমি ওই হাজার হাজার মানুষের মাঝখানে আমি অবলীলায় বলে গেলাম, আমি যে কোথা থেকে এই শক্তিটা পেলাম আমি তাও জানি না। প্রচুর হাততালি হয় তার জন্য, এবং এত আনন্দ পাই আমি, সেই আনন্দ আমি এখনও পর্যন্ত ভুলতে পারছি না, এখনও পর্যন্ত ভাবছি শুধু সেই দিনটার কথা। দীর্ঘ শিক্ষকতার জীবন, এমন কোনো ছাত্রছাত্রীর কথা মনে পড়ে যাদের সাফল্য আপনাকে বিশেষভাবে আনন্দ দিয়েছে?
হ্যাঁ, অনেকেই খুব ভালো তবলা বাজায়, তার মধ্যে আবার অনেকেই চাকরি পেয়ে বাইরে চলে গেছে, আহ, এবং তারা বিদেশে আছে। তারা মাঝে মাঝে ফোন করে, বিশেষ করে সরস্বতী পুজোর সময় তারা, যে প্রবাসী বাঙালিরা আছে তারা সরস্বতী পুজোর সময় একটা অনুষ্ঠান করে, তারা আমাকে ফোন করে। তো বেশিরভাগই বাইরে চলে গেছে। আর লোকাল কিছু আছে, সেটা খুবই কম। তার মধ্যেও ভালো তবলা বাজায়, যেমন সুভাষিস মজুমদার বলে একটি ছেলে আছে, ও ভালো তবলা বাজায়। তারপরে বাপি বলে একটা ছেলে আছে, খুব ভালো তবলা বাজায়। শান্তনু দাস, ও ভালো তবলা বাজায়, এখন ব্যাঙ্গালোরে আছে, ও ভালো তবলা বাজায়। তো মেয়েরাও তবলা বাজায় ভালো। একজন তো খুবই ভালো তবলা বাজায়, তার নাম লীনা চক্রবর্তী। ও আবার প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস। ও আমার কাছে দীর্ঘ 10 বছর তবলা শিখেছে, এখনও তবলা শেখে এবং ভালো বাজায়। আরও আছে, আমাকে নামগুলো মনে করতে হবে যারা আমাদের সত্যি ভালো বাজায়। আর এই জীবনে বেশিরভাগই সব না বাইরে চাকরিতে সব চলে গেছে বেশিরভাগই। আর জুনিয়র যারা বাজাচ্ছে তারা সবাই ছোট, সবাই ভালোই বাজাচ্ছে, তারা আরও ভালো বাজাবে একটু বড় হলে। বর্তমানে তালবাদ্যের জগতে কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, এখনো পর্যন্ত দেখছি কিছু পরিবর্তন ঘটেছে। যেমন ধরুন, আজীবন মান্না থেকে দেখলাম তবলা নিয়েই অনুষ্ঠান করতে। অনুপ জালোটার মধ্যে একজন বিখ্যাত আর্টিস্ট, তিনিও সেই তবলা নিয়েই অনুষ্ঠান করছেন। শ্যামল মিত্রকেও দেখেছি সেই তবলা নিয়ে অনুষ্ঠান করছেন। মানবেন্দ্রকেও দেখেছি সেই তবলা নিয়ে অনুষ্ঠান করছেন। এবং বহু রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট যারা সব নাম করা, সবাই তবলা নিয়েই অনুষ্ঠান করছেন। কিন্তু অদ্ভুত একটা পরিবর্তন আসছে যে তবলার গানগুলোকে নতুন নতুন সব অক্টোপেড সব তৈরি হয়েছে, বাদ্যযন্ত্র এসছে, তারা ওইগুলোকে ঢুস ঢাস ফুট ফাট করে মেরে সব গানের মধ্যে চালিয়ে দিচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি গানগুলো ভালো হচ্ছে না। তাদের ভালো লাগছে হয়তো যেগুলো নিয়ে আমরা করছি, কিন্তু গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও যা ঘটছে, সব গানের ক্ষেত্রে সেই একই ঘটছে। তারপরে হিট সাপন বলে একটা জিনিস বেরিয়েছে, সেটাও ধুমধাম করে পিটে যাচ্ছে। তাদের ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি গানগুলো সর্বনাশ ঘটে যাচ্ছে। আজকে একটা মান্নাদের গান কত শ্রুতি মধুর, একটা তবলার সাথে হলে সেখানে যদি অন্য কোনো একটা বাদ্যযন্ত্র বাজে ইলেকট্রনিক্সের, সেটা কি সেই মানানসই হবে? সেই মান্নাদের সাথে তবলা জাদুঘর রাধাকান্ত নন্দী যে তবলাগুলো বাজিয়ে গেছে, মান্নাদের সাথে বাজিয়ে গেছে, সেই বাজনা তো আর হচ্ছে না। আমরা দেখি যে অজয় চক্রবর্তী রাগ প্রধান গাইছে, কি অসাধারণ তবলা বাজছে। এখন অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে একটা রাগ প্রধান পর্যন্ত একটা সিনথেসাইজার নিয়ে একটা রাগ প্রধানও গিয়ে দিচ্ছে তবলা নাই। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অন্য টাইপের আরও কিছু যন্ত্র ব্যবহার করে ফেলছে, যেগুলো না মানে শ্রুতিমধুর হচ্ছে না, কিন্তু তারা করছে। লোকগীতি, বাউল, সেক্ষেত্রেও দেখছি তবলার বদলে তারা অন্যান্য যন্ত্র ব্যবহার করে ফেলছে। যার ফলে কি হয়, সেই আগেকার দিনের যে গান, যে মাধুর্য, সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটা প্রতিনিয়ত সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে তবলার জায়গায় অন্যান্য যন্ত্র ব্যবহারের ফলে গানগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না, কিন্তু তারা করছে। এটা কিন্তু না হলেই ভালো। আমি অনুরোধ করবো যারা এগুলো করছেন তারা এগুলো না করে তবলা নিয়ে অনুষ্ঠানগুলো করেন, এটাই শ্রুতিমধুর হবে। এগুলো কিন্তু বাঞ্ছনীয় নয়। আপনাদের অনুরোধ হচ্ছে এগুলো আপনারা বন্ধ করুন। নতুন প্রজন্মে যারা এখনো তবলা শেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, বিশেষ করে যে তবলা শিক্ষার্থী, সে তো একটা ছোট বাচ্চা ছেলেও হতে পারে। আমি তাদের অভিভাবকদের একটা কথা বলবো, আপনারা যে তবলার টিচারই ঠিক করুন, আপনারা আগে ভালো করে খোঁজ নেন যে সে তবলাটা ভালো করে শিখেছে কিনা, জানে কিনা, সে সিলেবাস অনুযায়ী শেখাতে পারবে কিনা, সিলেবাস শেখাবার যোগ্যতা আছে কিনা, সব বিচার করে কিন্তু আপনি তবলাটা সেই টিচারের কাছে শেখাবেন। এটা যদি না করেন তাহলে তবলা শেখাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। তবলার ক্ষেত্রেও যা, গানের ক্ষেত্রেও তা, সব একই। তো বেশিরভাগই ফার্স্ট ইয়ার তবলা শেখাতে পারে না, ফার্স্ট ইয়ারের কোর্সটা জানে না, সে তবলা শেখাচ্ছে। এখানে গার্জেনদের সতর্ক হতে হবে, কারণ একটা কম বয়সী ছেলে, বাচ্চা ছেলে বা মেয়েও হতে পারে, তার তো কোনো অভিজ্ঞতা নেই, কোথায় শিখবো? গার্জেনদের অ্যাক্টিভ হতে হবে, ঠিক মতো খোঁজ নিতে হবে
তার তবলার শিক্ষক ঠিকভাবে কি তবলাটা শিখেছে, ঠিকভাবে কি জানে, সে কি পরীক্ষা দিয়ে পাস করেছে, তাহলে তার কাছে দেওয়া যেতে পারে। তা না হলে কিন্তু ওই ছেলে বা মেয়ের একদম সর্বনাশ হয়ে যাবে। এটা আমার কাছে অনুরোধ থাকলো গার্জেনদের প্রতি, যে আপনি শিক্ষক নিয়োগ আগে নির্বাচনটা ঠিক করুন, কার কাছে আপনি শেখাবেন। জীবনের এত বছরের সাধনার পর আজকে ফিরে তাকালে নিজেকে কোথায় দেখতে পান? আমি তো এটা ভেবেই পারি না, যে এখনো মনে হচ্ছে আমি কিছুই শিখিনি, কিছুই জানি না। সব বড় বড় ওস্তাদ পণ্ডিতদের যা কিছু দেখছি, তাদের যে স্ট্যান্ডার্ড, সেইগুলো দেখলে মনে হয় যে আমি এখনো কিছুই শিখিনি, কিছুই জানি না, আমাকে আরও শিখতে হবে, আরও জানতে হবে। আমার মধ্যে এইটাই সবসময় মাথার মধ্যে ঘুরে করতে থাকে, যে আমি এতদিন ধরে কাটালাম গান বাজনার মধ্যে, সারাটা জীবন কাটালাম, হ্যাঁ আনন্দ পাই, সবই ঠিক আছে, কিন্তু সেই একই জিনিস ঘুরে ফিরে ওঠে, কিছুই শিখিনি, কিছুই জানি না, আমাকে আরও শিখতে হবে, আরও জানতে হবে। এটাই মনে হয় আমার মানে ভালো লাগে আর কি, হ্যাঁ, যে আমাকে আরও শিখতে হবে, আমাকে আরও জানতে হবে, শেখার কোনো শেষ নেই। যতই শিখি কিন্তু সেই মনে হচ্ছে যে আমি কিছুই শিখিনি, কিছুই জানি না। শিক্ষক, শিল্পী ও মানুষ, এই তিনটি পরিচয়কে সমান গুরুত্ব দিয়ে তিনি আজও তালিম নিচ্ছেন আর পরবর্তী প্রজন্মকেও পথ দেখাচ্ছেন কিভাবে শিখতে হবে। তার এই দীর্ঘ যাত্রাপথে নানান পুরস্কার তিনি পেয়েছেন তার এই শিল্পচর্চার স্বীকৃতি স্বরূপ। তবে তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছাত্রছাত্রীদের ভালোবাসা। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে আপনার জীবনের এতটা পথ ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। ফিরে আসবো অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্ব নিয়ে। চোখ রাখুন শহর ঝাড়গ্রামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।